আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমার ভালোবাসা তুমি গ্রহণ করো। আচ্ছা তাহলে ওর কি হবে? আমি আসলে ভুল করেছিলাম ওকে ভালোবেসে। আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তুমি আমার প্রকৃত ভালোবাসা। আচ্ছা, ওর সাথে আমি আর কখনো কথা বলবো না। প্লিজ আমাকে বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি আর পারছি না শুনতে। শেষ পর্যন্ত লামিয়া কিনা আমাকে ধোকা দিল। আমি কখনো ভাবতে পারিনি লামিয়া এমনটা করবে। আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে সোজা বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে বসলাম। ঝর্ণা ছেড়ে গোসল করতে থাকলাম। আমার আজকে বুক ফেটে কান্না আসছে। কলেজ বাদ দিয়ে দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। বন্ধুরা সবাই আছি। তখনই একজন বলল, ওই দেখ সিয়ামের বোন আসছে, পালা ভাই পালা। এই কথা শুনে আমি কোনোদিন না তাকিয়ে দিলাম দৌড়। আমি আমার আপুকে একটু ভয় পাই, কারণ আপু যখন তখন আমায় ফাঁসিয়ে দেয়। তখনই পেছনে সবাই হেসে উঠলো। আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নাই। আমার বুঝতে বাকি রইলো না ওরা আমার সাথে মজা করছে। তাই আমি ওদের তাড়া করলাম। ওরাও পালাচ্ছে। আমি বললাম, কিরে তোরা একটু দাঁড়া, আমার সাথে ফাজলামেই বের করছি। মামা এই বারের মতো মাফ করে দে, আর এমন করবো না। তোমাদের মাপ নেই। এভাবেই কথা বলতেছিলাম, এমন সময় একটা গাড়ি এসে একদম আমার সামনে ব্রেক করলো। আমি এক লাফে সরে পড়লাম আর বললাম, এই আপনি কি দেখে গাড়ি চালাতে পারেন না, নাকি চোখ বাসায় রেখে আসছেন? যত সব আজাইরা লোক। এখনই যদি আমার কিছু হয়ে যেত। তখনই গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসলো। আমি একদম অপলক দৃষ্টিতে তাকিয়েছি। হঠাৎ চোখে পড়লো পোশাকের দিকে, পরনে পুলিশ ইউনিফর্ম। তা দেখে আমার হাওয়া টাইট হয়ে গেল। আমি সাথে সাথে নিচের দিকে চোখ আমি নিলাম। কিছুটা সময় কেটে গেল। মেয়েটা কিছু বলছে না দেখে মাথা উঠিয়ে মেয়েটার দিকে তাকালাম। তাকে দেখে মেয়েটা আমার দিকে একভাবেই তাকিয়ে আছে। তখনই পেছন থেকে একটা গাড়ি হর্ন বাজালো। তখনই মেয়েটার ঘোর কাটলো আর আমাকে বলল, এই ছেলে কি যেন ও বলছিলে? থাক, যাই হোক, আজকে কিছু বললাম না। এখন কার মতো মাফ করলাম। এভাবে রাস্তায় দৌড়াতে যেন না দেখি। যাও। ঠিক আছে ম্যাম। তারপর মেয়েটা গাড়ি নিয়ে চলে গেল। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আমি তাকে দেখি সব হারামিরা চলে গেছে আমাকে বিপদে রেখে। আমি ওদের খুঁজতে খুঁজতে নদীর পাড়ে পৌঁছলাম। আমি ওদের দিকে যাচ্ছিলাম। আরে আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। পরিচয় দেওয়া ছাড়াই বক বক করে যাচ্ছি। আচ্ছা, আগে পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ সিয়াম। আমি টাঙ্গাইলে থাকি। আমার বাবা একজন ডাক্তার, মা গৃহিণী। আমার একটা বড় বোন আছে, আমাকে খুব বেশি ভালোবাসে, আবার প্যারাও দেয়। নাম হচ্ছে সুমা। এইটুকু জানেন আপাতত। গল্পে ফেরা যাক। আমি বোনদের কাছে গিয়ে মায়ের শুরু করলাম। ওরা মায়ের খাইতে খাইতে বলল, মামা থাম থাম, আর মারিস না, তোর সাথে আর কখনো এমন করবো না। আমি মায়ের থামিয়ে বললাম, তোদের এত মারতাম না, তবে তোরা আমাকে ওখানে একা ফেলে চলে এলি তাই এত মারলাম। তোদের শুভ দৃষ্টি হচ্ছিল আমার, তাই চলে এলাম ডিস্টার্ব না করে। এই কথা বলার আমি ওদের দিকে তাকালে ওরা ভয় পেয়ে বলল, আচ্ছা সরি বন্ধু, আমরা তোকে রেখে এলাম, তবে মেয়েটা কিন্তু ভালোই আছে, দেখতে সুন্দর আর সিনিয়রও। শালা তোদের কি, তোরা দেখে বলতে পারিস ভালো লাগছে, তবে সামনে যাইস বেডি পুলিশ। আচ্ছা বাদ দে, সবাই বাসায় চলে যাব, কলেজ ছুটির সময় হয়ে এসেছে, দেরি করলে খবর হয়ে যাবে। আমিও চলে যাব। তারপর সবাই যে যার বাসায় চলে গেল। আমি তো বোনদের পরিচয়টাই দেইনি। আমরা চারজন বন্ধু, নাহিদ, মুশফিক, মনির আর আমি। বাসায় আসার পর আবুর সাথে দেখা। আমি ভয়ে ভয়ে ছিলাম আপু কি ধরেই ফেলে নাকি, কিন্তু আপু কোনো প্রকার কোনো সন্দেহ করেনি। বাসায় বাড়ি খুব ভালোভাবে আজকে পরিষ্কার করা হচ্ছে। এমনিতেই পরিষ্কার থাকে, কিন্তু আজকে একটু স্পেশাল ভাবেই করা হচ্ছে। তাই আমি আপুকে জিজ্ঞেস করলাম, এই আপু, আজকে কি আসবে রে? এভাবে পরিষ্কার করছিস তোর এই ভাঙা ঘরটা? এই একদম মেজাজ খারাপ করবি না, আর আমি তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বল। সরি রে আপু, আমার দ্বারা আর সম্মান দিয়ে কথা হবে না। তাহলে প্লিজ বিরক্ত করিস না, এই কয়টা দিন আমাকে প্লিজ আপনি করে বলার চেষ্টা করেছি, অথবা তুমি। আমার বান্ধবী আসছে, ওর সঙ্গে প্লিজ আমাকে এরকম করে বলিস না, না হলে বাবার কাছে নালিশ করব। আচ্ছা ঠিক আছে, আর কথা বাড়ালাম না। অনেকটা সিরিয়াস মুডে আছে আপু। এখন যদি আরো কথা বলি তাহলে আব্বুর কাছে নালিশ হবে। ফ্রেশ হয়ে এসে আম্মুকে বললাম, আম্মু আমাকে খাবার দাও। আচ্ছা দিচ্ছি। খাবার শেষ করে তুই একটু বাজারে যাবি, টাকা নিয়ে যাস, সাথে বাজারের লিস্টও। আমি পারবো না। এই জানা রে বাবা, তোর আপুর বান্ধবী আসছে, তোর আব্বু বাসায় আসতে পারবে না রাতের আগে। আমি এখন যেতে পারছি না, তুই 500 টাকা নিস, তাও যা। আচ্ছা ঠিক আছে, টাকার লিস্ট গুলো দাও।
আমি খুব খুশি হয়ে ভাবলাম, চাইতাম আমি 200 টাকা, যাওয়ার আগে পেয়ে গেলাম 500। তারপর বাজার শেষ করে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বেশি করে ফুচকার চকলেট নিয়ে আসলাম। আমি এই বাজারগুলো মাকে বুঝিয়ে দিয়ে ফুচকা নিয়ে চলে গেলাম ছাদে। আমি দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম, আপু ফোনে কথা বলছিল। আমি দেখে দেখে ফুচকা খাচ্ছিলাম। তখনই আপু কলটা কেটে আমাকে বলে, এই সিয়াম, আমার ফুচকা কই? কেন? আমি তো শুধু আমার জন্য এনেছি, এখান থেকে দেওয়া যাবে না। এটা বলে প্লেটে থাকা শেষ ফুচকাটা আমি খেয়ে নিলাম। ও, তুই আমাকে রেখেই শেষ করে ফেললি। আচ্ছা, ঠিক আছে। আমি বুঝলাম আপু মন খারাপ করেছে, কারণ আপু ফুচকার চকলেট অনেক পছন্দ করে। তাই বললাম, আসার সময় চকলেট খেয়েছি। যা, তোর সাথে কথা নাই। তোর আর কোনো হেল্প তো করবই না, উল্টো আব্বুর কাছে বিচার দিব। আরে আপু, সরি সরি, আব্বুর কাছে বিচার দিও না, আমি আসি, টাটা। তখন আপু বলে, এই দাঁড়া বাদর, আগে আমাকে এক্ষুনি ফুচকা আর চকলেট এনে দিবি, নয়তো খবর আছে। আমার কাছে টাকা নাই, টাকা দাও। তারপর আপু টাকা দিল। টাকাটা নিয়ে বললাম, আচ্ছা নিচে টেবিলের উপরে তোমার ফুচকার চকলেট রাখা, আমার টাকাটা লাভ হলো। এই বলে দিলাম একটা দৌড়, এক দৌড়ে নিজের রুমে। আপু পেছন থেকে কি বলছে তা জানি না। তারপর আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে সকালের কথা ভাবছি, কিভাবে তাকিয়েছিল আমার দিকে। আমার তো ভালো লেগে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে সে পুলিশ। থাক এসব বাদ। তারপর কিছু বাদ দিয়ে নিচে চলে গেলাম খাওয়ার জন্য। তখন আপু বলে, এই বাদর, আমার টাকাটা দে না, আমার দরকার। পরে নিস তুই, আমি দিব পরে। এখন টাকার দরকার। সরি আপু, আমি পারবো না, তুই যত যাই বলিস না কেন। তখন আব্বু সেখানে আসলো, আর আপু বলল, আব্বু, তোমার বাদর ছেলে দেখো আমার টাকা নিয়েছে। সত্যি সিয়াম, তুমি ওর টাকা নিছো? না আব্বু, আপু আমাকে ফুচকা এনে দিতে বলেছিল টাকা দিয়ে, আমি এনেও দিয়েছি। আমার আবার কিসের টাকা দিব? থাক মা, আমি দেবনি তোকে টাকা। খাওয়া দাওয়া কর, আর তোর বান্ধবীদের আসার কথা ছিল। হ্যাঁ, আসবে কালকে সকাল সকাল। সবাই মিলে খাওয়া দাওয়া করার পর আমি চলে গেলাম আমার ঘরে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আমার ঘুম ভাঙতে দেখি সামনে কে যেন বসে আছে, আর আমার দিকে তাকিয়ে আছে। ভালোভাবে তাকে দেখি কালকে সেই পুলিশ ম্যাম। তাকে দেখা মাত্র আমি চিৎকার দিলাম। আমার মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল, এই একদম চুপ, চিৎকার করবে না প্লিজ। আমি মাথা নাড়ালাম। সে আমার মুখ ছেড়ে দিল। আমি তখন বললাম, আপনি এখানে কেন, আর কিভাবে আসলেন? সে কিছু বলতে যাবে, তখনই আমার আপু হাজির। এসে বলছে, কি হয়েছে রে লামিয়া এখানে? সিয়াম চেঁচাচ্ছিল কেন? আমি কিছু না আপু, এমনি। এটা কে? এটা হচ্ছে আমার বান্ধবী লামিয়া, আমাদের এখানকার থানা অফিসার। ওর মা বাবা ঢাকায় থাকে, আসতে কিছুদিন সময় লাগবে। সে কয়দিন লামিয়া এখানেই থাকবে। তুই কিন্তু বেয়াদবি করিস না। আপু তুমি এটা বলতে পারলা? আমি বেয়াদবি করেছি কখনো কাসুর সাথে? আচ্ছা, ভুল হয়েছে, চল লামিয়া। তারপর আপু আর লামিয়া চলে গেল। আমি একটু সময় ঘোরের মধ্যে ছিলাম। তখনই মনে পড়লো কালকের কথা। লামিয়া আপু আবার আপুর কাছে বলে না দিলেই হয়, নয়তো আমার কপালে দুঃখ আছে। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চুপচাপ খাওয়া দাওয়া করে বের হয়ে বললাম, কলেজের উদ্দেশ্যে যাচ্ছি। এদিকে আপু আর লামিয়া সাথে দাঁড়িয়ে আছে। লামিয়া আপুকে জিজ্ঞেস করে, আচ্ছা, তোর একটা ছোট ভাই আছে, আগে বলবি না? আমি জানতামই না। আরে বলি নাই, আর তুই তো জিজ্ঞেস করিস নাই। ও ঠিক আছে, আচ্ছা চল, টাঙ্গাইল শহরটাও ঘুরিয়ে দেখা আমায়। আচ্ছা, রেডি হ তুই, আমিও যাই রেডি হতে। একটু পর আপু রেডি হয়ে নিচে আসে। তখন আপু দেখতে পায় লামিয়া আপু রেডি হয়ে বসে আছে। আপু লামিয়া আপুকে বলে, আচ্ছা, আমরা কি একাই যাব নাকি সাথে সিএম কে নিব? সিএম এর কথা শুনে লামিয়া বলে, আচ্ছা, সিয়াম না কলেজে গেল? সমস্যা নাই, আমি কল করছি, আসবে। এদিকে কলেজে আড্ডাখানায় আমরা সবাই মিলে বসে আছি। আমি বসে বসে আজকে সকালের ঘটনা, কালকে সকালের ঘটনা ভাবছি। ওই মেয়েটা আমাদের বাসায় আসছে, তাহলে যদি কোনোভাবে আব্বুর কাছে সবকিছু বলে দেয়, তাহলে তো আমার খেল খতম। আমি নাকি তাকে প্রশ্ন করতে চেয়েছিলাম। যদি এটা কোনো প্রকার কোনো পদক্ষেপ নেওয়ার পরে জানতাম যে এটা আপুর বান্ধবী, তাহলে তো আমার বাড়ি ছাড়া করে দিত আপু। এই মেয়ের থেকে দূরে থাকতে হবে, সাবধানেই থাকতে হবে। এই মেয়ের মতি গতি ভালো লাগে না। এসব কিছুই ভাবছিলাম, তখনই কে যেন আমাকে ধাক্কা দিল। আমাকে তোমাকে দেখে আমার বন্ধুরা আমাকে বলছে, বল, ঠিক আছে না? আমি ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছিস। কোনো কিছু না ভেবেই বলে দিলাম আমি, হ্যাঁ বলেছি। এটা শুনে সবাই হো হো করে হেসে দিল। তোমাকে জিজ্ঞেস করলাম, এখানে হাসার কি আছে? তোরা এভাবে হাসছিস কেন? তার মানে মনির যা বলতেছে তার ঠিক। তুই
কালকের ওই মেয়েটার ওপর ক্রাশ খেয়েছিস? আরে না না, আমি এটা কখন বললাম? আমরা বললাম, তুই হ্যাঁ বললি। তোদের কথা আমি শুনি নাই। কেন সারাক্ষণ চিন্তার এই মেয়েটা থাকলে আমাদের কথা শুনবি কেমনে? আমি কিছু বলতে যাব তার আগে আমার ফোনে আপুর কল আসে। আমি কল রিসিভ করে বললাম, হ্যাঁ আপু বলো। যেখানেই থাকো বাসায় চলে আয় তাড়াতাড়ি, এক জায়গায় যাব তোকে নিয়ে। সরি আপু, আমি এখন যেতে পারবো না, আমি কলেজে আছি। আচ্ছা তাহলে আমি আব্বুর কাছে বলে দেব তুই কালকে অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলি আমার বান্ধবীর গাড়ির সাথে, আর একটু বানিয়ে বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করছিলি, যেটুকু বলবো আব্বুকে। আরে আপু ভয় দেখাও কেন, আমি আসছি এক্ষুনি। আমি মজা করলাম তোমার সাথে, এটা বলেই আপুর কাছে চলে গেলাম। এই যতদিন বাসায় থাকবে আমার অবস্থা টাইট হবে, এমনি একজনের জ্বালায় বাঁচি না। বন্ধুরা তখন বলল, কিরে, কি বললো আপু? আমাকে যেতে বললো, কোথায় যেন যাবে। যা তাহলে, বিকেলে দেখা করিস। তারপর আমি চলে এলাম আপুর কাছে। এসে দেখি আপুর সাথে লামিয়াও আছে। লামিয়াকে এত সুন্দর লাগছে চোখে দেখতে পাচ্ছি না, এক ধানেই তাকিয়েছি। পরক্ষণে মনে পড়লো পাশে আপু আছে। আমি তাড়াতাড়ি বললাম, তাহলে তোমরা কোথায় যাবে? আপাতত সব জায়গায় যাব, ঘুরতে যাব, তুই আমাদের সাথে যাবি। তুমি ভয় পাচ্ছ একা করতে? পাশে পুলিশইনি, তাও যদি ভয় পাও। এখন মেজাজ খারাপ করিস না, চল তো। আচ্ছা চলো, আমাকে খালি সারাক্ষণ বকো তুমি। তারপর আপু আর লামিয়াকে নিয়ে পার্কে চলে আসলাম। সবাই মিলে ঘুরছি, পরিবেশটা উপভোগ করছি। আমি একটা জিনিস খেয়াল করলাম, লামিয়া আপু বারবার আমার দিকে তাকিয়ে থাকে। আমি খুব অস্বস্তি বোধ করলাম। তখন আপু বলল, চল কোথাও গিয়ে বসি। আচ্ছা চল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমরা কিছু খাবার অর্ডার করলাম। তখন আপু বলল, এই তোরা থাক, আমি একটু আসি। আপু চলে যাওয়ার পর লামিয়া আপু আর আমি চুপচাপ বসেছিলাম। তখন লামিয়া আপু আগে জিজ্ঞেস করলো, এই, তুমি তোমার আপুকে এত ভয় পাও কেন? এমন প্রশ্ন শুনে কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই কালকের কথা আপুকে বলে দিছে, এখন আমার কি হবে সেটাই ভাবছি। তারপর এই প্রশ্ন আমার খুব রাগ হচ্ছে। তা বললাম, দেখুন আমি সব বলতে পারবো না। কেন? ও আচ্ছা, বুঝছি। আমি তোমার আপুর কাছে কালকে সবটা বলে দিয়েছি, সেই জন্য ভয়ে আছো। না তেমনটা না, বাদ দিন। আমি তাড়াতাড়ি বাসায় যেতে পারলেই বাসি, এই জন্য আপুর সাথে কোথাও আসার ইচ্ছে হয় না। তোমার গার্লফ্রেন্ড আছে? কি? অবাক হয়ে বললাম, সিনিয়র হয়ে আমার কাছে জিজ্ঞেস করছে আমার গার্লফ্রেন্ড আছে কিনা। বাংলা বোঝো না? প্রেমিকা আছে তোমার, গার্লফ্রেন্ড? আমি বাংলা বুঝি, কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আর প্রেম করার কোনো ইচ্ছে নেই। আসলে প্রেম করার ইচ্ছা আছে, কিন্তু আপুর জন্য পারি না। কখন আব্বুর কাছে বলে বসে। না থাকলেই ভালো। আর যদি কখনো কোনো মেয়ের দিকে তাকাও, তাহলে সোজা জেলে ভরে দেবো। আমি কিছু বলতে যাব, তার আগে আপু আসলো। সাথে সাথে খাবার চলে আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর দুটো রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। এখন কিছুক্ষণ পড়ালেখা করে এরপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি লামিয়া রান্নাঘরে রান্না করছি। আমি আপুকে ডেকে বললাম, আপু তুই এটা কি করছিস? মেহমানকে দিয়ে রান্না করাচ্ছিস? কে বললো তোকে মেহমান? আর ও নিজেই রান্না করতে চাইলো তাই করেছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। এভাবে কেটে গেল আরো 15টা দিন। এই 15 দিনে লামিয়া আপুর সাথে আমাদের বাড়ির সবার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর মাত্র 2-3 দিন পর তার মা বাবা চলে আসবে, তখন সে চলে যাবে। বড় বড় মতো পড়া শেষ করে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম, তখন আপু আমাকে বলল, কালকে লামিয়ার সাথে এক জায়গায় যাবি তুই। আচ্ছা তবে 500 টাকা দিতে হবে। আচ্ছা দিব। ঠিক আছে। 15 দিনে বেশ কয়েকবারই লামিয়া আপুর সাথে কোথাও না কোথাও গিয়েছি। যদি কোনো অফিসিয়াল কাজ থাকে তাও গিয়েছি, আর যদি বেড়ানোর জন্য হয় তাও গিয়েছি। লামিয়া আপুর সাথে এখন বেশ ফ্রি ভাবেই চলাচল করি। পরদিন সকালে ঘুম থেকে উঠে একদম গোসল দিয়ে রেডি হয়ে বের হলাম। তারপর আপুর রুমে গেলাম। আপু নাই, তাই আমি চলে আসছিলাম। তখনই ওয়াশরুম থেকে লামিয়া আপু বের হয়ে আসলো। শুধু একটা মাত্র তোয়ালে ছিল। আমাকে দেখা মাত্র অনেক জোরে চেঁচিয়ে উঠলো। তোয়ালেটা পড়ে গেল, তা দেখে আমিও চেঁচিয়ে উঠলাম। তারপর নিজেকে সামনে নিয়ে দিলাম এক দৌড়। ভয়ে আমার গলা শুকিয়ে গেছে, না জানি আপু আমাকে কি বলে। আমি চুপচাপ আমার ঘরে এসে বসে রইলাম। একটু পর আপু আর লামিয়া আপু আমার রুমে হাজির। আপু বলল, তুই এখনো রেডি হসনি? কি সমস্যা তোর? ইয়ে মানে, হ্যাঁ হচ্ছি, রেডি হচ্ছি, সমস্যা নেই। তার মানে লামিয়া আপু কিছু বলে। তারপর আপু চলে গেল, আমি দাঁড়িয়ে আছি। আপু চলে যাওয়ার পর লামিয়া বলে, এই বাদর ছেলে, কারো রুমে গেলে যে নক করে যেতে হয় সেটা জানো না? আর কোনো কিছু দেখো নাই তো? সরি আসলে আমি ওভাবে যেতে চাইনি, আর কিছুই দেখিনি।
আচ্ছা তাহলে রেডি হয়ে নিচে আসো, আমি নিচে বসছি। তবে কোমরের একটা তিল ছিল। বলার সাথে সাথে লামি আমাকে ধাওয়া করলো, আর আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এদিকে লামি আমাকে ধাওয়া করার পর চলে গেল নিচে। নিচে যাওয়ার পর আপুর সাথে দেখা। আপু লামিকে জিজ্ঞেস করলো, কিরে, তোর এত কি নিয়ে কথা বলছিলি? আমি কিছু হলেও শুনতে পেয়েছি। এখন যদি সবটা খুলে না বলিস তাহলে খারাপ হবে, বলে দিলাম। তেমন কিছু না, এমনি কথা বলছিলাম। তখন লামিয়া আপুর হাত ধরে আপুর সাথে নিয়ে গেল। তারপর বলা শুরু করলো, দেখ লামিয়া, আমি একদম অবুঝ নই। আমি বুঝতে পারি কি চলে তোদের মাঝে। তবে শোন, আমার ভাই তোকে কখনোই ওই নজরে দেখেনি। তোকে বড় বোন মনে করে। আশা করি তুইও এরকম তাই মনে করবি। আর তাছাড়া আমার ভাই তোকে কখনো মেনে নেবে না। তুই ওর অনেকটা সিনিয়র। কিন্তু আমি তোর ভাইকে পছন্দ করি, এটা কে বললো? আগেই বললাম আমি অতটা অবুঝ নই। তুই আগে যেরকম ছিলি, কোনো ছেলেকে কাছে ঘেঁষতেই দিতি না, সবসময় ছেলেদের থেকে কঠোর অবস্থানে থাকতি। কিন্তু শুধু আমার ভাইয়ের সামনে তুই সবসময় একদম মিষ্টি একটা মেয়ের সাথে থাকিস। কিছু আমি বুঝি। ও, তাহলে ধরেই ফেলেছিস। প্লিজ, তুই আমার একমাত্র বান্ধবী, তোর কাছে বলছি। তোর ভাইকে আমি অনেক আগে থেকেই পছন্দ করি। তুই যখন ওকে নিয়ে আমার বার্থডে পার্টিতে গিয়েছিলি 4 বছর আগে, তখন থেকেই ওকে পছন্দ করি। দেখ, এটা কিভাবে সম্ভব হয়? আর তুই যখনকার কথা বলছিস তখন তো ও মাত্র ক্লাস 9-এ পড়ে। বান্ধবী, পাগলামি করিস না। আমার বাবা মা হয়তো মেনে নিলেও আমার ভাই এমনটা কখনোই করবে না। তোর ভাই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, তারপর আমি দেখছি কি করা যায়। আঙ্কেল আন্টি রাজি থাকলেই হবে। তুই এতটা স্বার্থপর হয়ে গেলি, নিজের বান্ধবীর কাছে নিজের ভাইকে তুলে দিবি, তাও পারিস না। তোর ভাইকে কি আমি কি অযত্ন হয়ে রাখবো নাকি বল? দেখ, এসব ফালতু কথা বন্ধ কর। তোর ইমোশনাল কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে। আচ্ছা যা, আমার ভাইকে রাজি করাতে পারলে তোর করে বলিস, ঠিক আছে? তবে আমার ভাই যদি কখনো কষ্ট পায় তাহলে তোর খবর আছে। তোর ভাই সবচেয়ে বেশি তোকেই ভয় পায়। তুই ওর সাথে কখনো রুট ব্যবহার করতে পারবি না, কথা দে। আচ্ছা। তারপর আপুরা ছাদে থেকে নেমে চলে আসলো। একটু পর লামিয়া আর আমি চলে গেলাম একটা অনুষ্ঠানে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা লামিয়া আপু, আমরা এখানে আসলাম কেন? প্রথমত আমাকে আপুটাকে বন্ধ করো। আমরা এখানে একজনের বার্থডে পার্টিতে আসছি। তোমার আপুও আসতো, তবে কি মনে করে আসতো না জানি না। তোমাকে আপু ডাকা বন্ধ করতে পারবো না। আচ্ছা প্লিজ, এখনও কার মতো আমাকে তুমি করেই বলো। কারণ বলতে হবে, তারপর বলবো। আমারও কেমন যেন শুধু তুমি করেই রাখতে ভালো লাগছে। লামিয়া কিছু বলতে যাবে, তখনই একদল মেয়ে আসলো, এসে আমাকে বলল, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? আমাকে বলছেন। হুম। ওয়ালাইকুম আসসালাম। তবে আপনারা হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন, তাহলে লামিয়া। তখন লামিয়া সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে সাইডে, ওদের কি যেন বলে। একটু পর লামিয়া আসে আমার কাছে, আমাকে নিয়ে ভিতরে চলে আসে। এখানে অনেক মেয়ে মানুষ, তাই আমি লামিয়াকে বললাম, দেখো লামিয়া, আমি ভেতরে যেতে পারবো না, আমি মেয়েদের সাথে এমনি থাকি না। এমনি থাকা দরকার। আরে কিছু হবে না, চলো তো। আমি আর লামিয়া আপু চলে গেলাম সেখানে। একটু পর কেক কাটা হবে, তখনই কিছু ছেলে চলে আসে সেখানে। ওরা সবাই খুব আনন্দ করছে। আমি একটা জিনিস দেখে অবাক হলাম, লামিয়া আপু আরেকটা ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছে। আমার জানা মতে লামিয়া কখনো কোনো ছেলের সাথে হেসে কথা বলা তো দূরে থাক, কখনো কথাই বলেনি তেমন একটা। লামিয়াকে এইভাবে অন্য ছেলের সাথে কথা বলতে দেখে আমার কেমন জানি খারাপ লাগছিল। লামিয়া আপুকে আমি পছন্দ করতে শুরু করছি। না না, কিসব বাজে চিন্তা করছি। লামিয়া আপু হচ্ছে আমার আপুর বান্ধবী, আমি কিভাবে ওনার উপর নজর দিই? আচ্ছা ওই ছেলেটা তাহলে কি হবে? হয়তো লামি আপুর বয়ফ্রেন্ড অথবা বন্ধু। তারপর আমি একাকিত্ব সময় কাটাতে একটু সাইডে এসে বসে বসে ফোন টিপছিলাম। এমন সময় একটা মেয়ে আসলো, এসে আমাকে বলছে, আচ্ছা, আপনাকে তো চিনলাম না। আমার নাম সিয়াম, আমি লামি আপুর সাথে এসেছি। ও, আমি জুই। আমি আমার আপুর সাথে এসেছি। আপনার নাম্বারটা পাওয়া যাবে? মনে মনে ভাবছি নাম্বার দিব কি দিব না, কতকাল আর সিঙ্গেল থাকা যায়। তাই নাম্বারটা দিয়ে দিলাম। ওদিকে তাকিয়ে দেখি লামি আপু আমার দিকে কেমন যেন রাগি দৃষ্টিতে তাকিয়েছে। তাই আমি সেখান থেকে উঠে আসলাম। একটু পর কেক কাটা হলো। এই মেয়েটা হাতে করে কেক নিয়ে এসে আমাকে খাই দিল, আমিও খাইলাম। এটা দেখে লামি আপু খুব রেগে গেল। এরপর আমার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসলো। একটা গাড়িতে করে চলে আসলো সোজা বাসায়। বাসায় আসার পর আমাকে রেখে সে চলে যায় তার রুমে। আমি একদম অবাক হয়ে আছি, হঠাৎ এমন করছি কেন লামি। আমি রুমে চলে গেলাম। পুরো সবাই বিছানায় বসে আছি। এমন সময় আপু আসলো আর বলল, সিয়াম, লামিয়ার কিছু হয়েছে? ও এভাবে কান্না করছে কেন?
নাকি তুই কিছু বলেছিস? না আপু, তুমি ভুল ভাবছো, আমি কিছুই বলি নাই। আর জানি না কে কেন কান্না করছে। আচ্ছা, ওইখানে গিয়ে কি কি হয়েছে বল তো। আমি শুরু থেকে সবটা বললাম, শুধুমাত্র কেক খাইয়ে দেওয়ার ব্যাপারটা আর নাম্বার দেওয়ার ব্যাপারটা বাদে। সবটা শুনে আপু চলে গেল। ফোন টিপসি আর ভাবছি লামিয়া আপু কেন এমন ব্যবহার করছে। ওনার বয়ফ্রেন্ড ওনাকে হয়তো কিছু বলেছে। আমি বললাম তা কি হয়েছে জানার জন্য লামিয়া আপুর রুমের দিকে যাচ্ছিলাম, তখন শুনতে পেলাম লামিয়া আপু বলছে, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুই যেভাবেই হোক আমার কাছে ওকে এনে দে। এটুকু শোনার পর কিছুই বুঝতেছিলাম না। তখন আপু বেরিয়ে আসলো, আমাকে সামনে দেখে আপু বলল, তুই কাকে নাম্বার দিয়েছিস? না কাউকে তো দেইনি। না জানার ভান করে বললাম, আচ্ছা, একটা চড় দিব, সব মনে পড়ে যাবে। তুই ছাদে যা, কথা আছে তোর সাথে। আমি পারবো না, তুই এখানেই বল কি বলবি। তুমি আমি বলছিলে তাই তো ভালো ছিল, আবার তুইতে চলে এলি কেন? আচ্ছা যাই হোক, ছাদে যা। তারপর আমি ছাদে চলে গেলাম। একটু পর লামিয়া আপু আসলো পিছন থেকে, আমার কাছে এসে বলল, আচ্ছা সিয়াম, তুমি কি একটু বোঝো না আমি কেন তোমার সাথে এমনটা করি? তোমার কেয়ার করি। হ্যাঁ, বড় বোনের বান্ধবী হিসেবে করেন। ও, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি সিয়াম। তুমি যখন সেই ক্লাস 9-এ ছিলে তখন তোমার আপুর সাথে আমার জন্মদিনে গিয়েছিলে। সেই দিন থেকেই তোমাকে আমার অনেক ভালো লাগে এবং ভালোবাসি। এই কয়েকদিনেই তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। শেষ পর্যন্ত অন্য ছেলের সাথে কথা বলছি তোমাকে দেখিয়ে দেখিয়ে, কারণ তোমার মুখ থেকে ভালোবাসি কথাটি শুনতে চেয়েছিলাম, তাও তুমি বলতে পারোনি। তাই এখন আমি নিজে থেকে তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি। প্লিজ আমাকে তোমাকে ভালোবাসার সুযোগ দাও। তোমার সাথে সারা জীবন কাটানোর সুযোগ দাও। আমি সবকিছু শুনে কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। তারপর নিজেকে স্বাভাবিক করে বললাম, দেখুন লামিয়া আপু, আমি আপনাকে বড় আপুর নজরে দেখি। আশা করি আপনি সেই সম্মানটুকু নষ্ট করবেন না। আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না। প্লিজ আপনি সবকিছু ভুলে যান। আমি তোমাদের বাসায় আছি আর মাত্র 2 দিন। তোমাকে এখন আমি বলছি না আমাকে ভালোবাসতে হবে। তুমি এই 2 দিন ভেবে আমাকে জানাও। তবে তোমার উত্তর যদি না হয় তাহলে হয়তো আমাকে আর কখনো দেখতে পারবে না। এই বলে লামিয়া চলে গেল সেখান থেকে। আমি সেখানে ঠায় দাঁড়িয়ে আছি। একটু পর আপু সেখানে আসলো আর বলল, সিয়াম, তোকে একটা কথা বলতে চাই। যদিও আমি সব সময় তোকে কড়া শাসনে রাখি, তার মানে এই না যে আমি তোকে ভালোবাসি না। আমি তোকে ভালোবাসি বলেই সব সময় সঠিক পথে রাখার জন্য শাসন করি, কিন্তু পরিস্থিতির কারণে অতিরিক্ত কড়া শাসন করায় আমাকে তোর কাছে এমনভাবে উপস্থাপন করে যে তুই আমাকে দেখলেই ভয় পাস, মন খুলে কথা বলতে পারিস না। তবে আমি তো তোর বোন, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আপু তুমি এসব কি বলছো? তোমার জন্য আমি সঠিক পথে থাকতে শিখেছি। আর তুমি নিজেকে দোষ দিও না, তুমি কোনো দোষ করোই নাই, তাও ক্ষমা করে দিলাম। আচ্ছা, তাহলে আমার একটা কথা তোর মানতে হবে। আমি এখন শাসন করে না, বোন হিসেবে আবদার করি। বল, একটা কথা রাখবি, প্রমিস? আচ্ছা বলো আপু কি কথা, আমি মানবো, প্রমিস। তুই লামিয়াকে মেনে নে, এটাই আমার চাওয়া তোর কাছে। আপুকে আমি কথা দেই যে আপু যা বলবে তাই আমি শুনবো। তারপর আপু আমাকে বলে, তুই লামিয়াকে মেনে নে, এটাই আমার চাওয়া। আপু তুমি যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আমার সাথে লামিয়াপুর যায় না। উনি একটা সরকারি চাকরি করে, আমি বেকার এক কলেজ পড়ুয়া ছেলে। কতটা ডিফারেন্স আমাদের মধ্যে। এই ব্যাপার না, আমি বাবা মাকে রাজি করব, নিশ্চয়ই ওনারা মেনে নেবেন, কারণ লামিয়াকে ওনাদের আগে থেকেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে আপু, আমার ভাবার জন্য একদিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তবু উত্তরটা যেন হ্যাঁ হয়। এইটুকু বলে আপু সেখান থেকে চলে গেল। আমি কি করব ভেবে পাচ্ছি না, তাই বন্ধুদের কল করে নদীর ধারে আসতে বললাম। তারপর আমিও নদীর ধারে চলে গেলাম। একটু পর বন্ধুরা আসলো সবাই। আমি সবাইকে বললাম, ভাই তোদের সবাইকে এখানে একসাথে রেখেছি কারণ আমি খুব বড় একটা বিপদে পড়ছি। কি বিপদ বল আমাদের। তারপর আমি সবাইকে সবটা খুলে বললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। তখনই মনির বলল, শালা তুই বললি বিপদে আছিস, এখন দেখি তোর থেকে লাকি মানুষ হয় না। হ্যাঁ ঠিক বলেছিস মনির। আমাদের মনে হয় তোর মেনে নেওয়া দরকার লামি আপুকে, আর বাকিটা তোর ইচ্ছা। তবে আমাদের কিন্তু ট্রিট দিতে হবে। আচ্ছা সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে অবশ্যই তোদের ট্রিট দেবো। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি চলে আসলাম বাসায়। বাসায় এসে খুব শীঘ্রই খাওয়া দাওয়া করে আমি রুমে এসে শুয়ে পড়লাম। সারা রাত চিন্তা করে কাটিয়ে দিলাম আমাকে কি করা উচিত।
অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আপুকে কথা দিয়ে ফেলেছি আর আমারও লামিয়াকে ভালো লাগে, তাই আমি রাজি হব। পরদিন সকালে লামিয়া ছাদে আপুর ফুল গাছগুলোতে পানি দিল। আমি পিছন থেকে গিয়ে চোখ ধরে ধরলাম, তো লামিয়া বলল, আহা সিয়াম, ছাড়ো তো, এখন কাজ করছি, কিছু বলবে? তুমি বুঝলে কিভাবে আমি সিয়াম? আর হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি আমার ভালোবাসার মানুষের স্পর্শ চিনব না? আর কই আমার সারপ্রাইজ কই? তাহলে আমি আপুর গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে ল্যামের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলাম। তুমি বলেছিলে আমায়, আমি তোমাকে আমার সাথে চন্দ্রবিলাস করতে দেবো কিনা, আমার বাবুর আম্মু হওয়ার অধিকার দেবো কিনা। তাহলে শুনে রাখো, আমি তোমার সকল শর্তে রাজি। আমি দেবো তোমাকে আমার সাথে চন্দ্রবিলাস করার সুযোগ, আমার বাবুর আম্মু হওয়ার সুযোগ, আমার সাথে সারাটা জীবন পার করার সুযোগ। আই লাভ ইউ লামিয়া। অশ্রু ভেজা চোখে লামিয়া ফুলগুলো নিয়ে আমাকে বলল, আই লাভ ইউ টু সিয়াম। আজকে আমি অনেক খুশি, আজকে আমার প্রিয় মানুষটাকে পেয়ে গেলাম। তখন আপু এসে পিছন থেকে বলে, আসতে পারি? আমরা দুজনে চমকে একে অপরকে ছেড়ে দিয়ে বললাম, আয় বান্ধবী। আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি কোনো কিছু না বলে চলে আসলাম সেখান থেকে। আসার সময় পিছন থেকে হাসাহাসি শব্দ পেলাম। বুঝতে পারলাম আপু আর লামিয়া হাসছে। আমি কোনো মতো নাস্তা করে কলেজে চলে আসলাম। সেদিন সারাদিন আর বাসায় যায় নাই। রাতে বাসায় যাওয়ার পর আম্মু বলছে, সিয়াম, সারাদিন বাসায় আসলে না কেন? কি হয়েছে তোর? কিছু না, এমনি একটু ঘুরতে গেছিলাম ওদের সাথে। মা কি জেনে গেল নাকি সব? আপু না বলেছিল পরে বলবে। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তোর জন্য কেউ একজন সারাদিন না খেয়ে বসে আছে। কে এসে? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আসার পর ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম লামিয়া বসে আছে খাবার টেবিলে। তখনই মা আসলো। আচ্ছা সিয়াম, আগে না আমাকে সব কিছু শেয়ার করতিস, এখন কিছুই বলিস না কেন? এত বড় একটা ঘটনা আমার সাথ থেকে লুকালি। আম্মু, আমি আজকে সকালের ঘটনা এটা বাসায় এসে বলতাম। আচ্ছা, এখন দুজনে খেতে বস। তোর আব্বু আসলে তোর আব্বুকে বুঝিয়ে বলবো সব কিছু। তোরা টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে। এবার দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, লামিয়া আমার সাথে কথা বলছে না। তাই আমি লামিয়ার পিছন পিছন রুমে গেলাম। জানু, কি হয়েছে তোমার? তুমি না বললে জানবো কেমনে? হয়েছে কি বলো? একদম জান বলবে না, আমি কেউই না তোমার। যদি কিছু হতাম তোমার, তাহলে অন্তত সারাদিন একবার খোঁজ নিতে। ও, আর এমন ভুল করবো না। ক্রিকেট খেলতেছিলাম, তাই কিছু মনে করো না। তোমার জন্য একটা উপহার এনেছি। ঘর থেকে একটা গোলাপ আর একটা রিং বের করলাম। সবগুলো লামিয়ার হাতে দিয়ে বললাম, এগুলো তোমার জন্য। লামিয়া সবগুলো হাতে নিয়ে বলল, ও, এগুলো আমার? রিংটাও তো দেখছি খুব সুন্দর এবং দামি। এত টাকা কোথায় পেলে? আমার কাছে ছিল, আর আজকে ক্রিকেট খেললাম, বাজে 3,000। ওইখান থেকে আমি একাই নিয়েছি 2,000। ব্যাস, সবকিছু হয়ে গেছে। ও আমার জন্য এত কিছু করতে গেল কেন? আর তোমার জন্য গিফট আছে আমার কাছে। তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা, তোমার জন্য করবো না তো কার জন্য করব? আচ্ছা, আমার গিফট দাও। আমি এটা বলার সাথে সাথে লামিয়া আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। 10 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এটা তোমার গিফট। এই একটা যে হবে না, আমার আরো লাগবে। না আর না, আজকে এখনো চলে যাও। তারপর আমি চলে আসলাম মন খারাপ করে। তখন লামিয়া আমার হাত টান দিয়ে ধরে বলে, পিচ্ছি দেখি মন খারাপ করে চলে যাচ্ছে। আসো, আমি বলেছি দেখি তুমি নিবা না। আহারে, আসো আরেকটা দিই। তারপর আবার শুরু করলাম মিষ্টি খাওয়া। একটু পর আমাকে লামিয়া ছেড়ে দিয়ে বলল, আচ্ছা এখন রুমে যাও, তোমার সাথে ফোনে মেসেজে কথা বলি। আচ্ছা। এই বলে আমি আমার রুমে চলে গেলাম। পরদিন লামিয়ার বাবা মা আসে। ওনারা লামিয়াকে নিয়ে যান। অবশ্য যেতে চাইছিল না। আমি বলেছি প্রত্যেকদিন দেখা হবে, কথা হবে। তারপরে লামিয়া চলে যায়। এরপর লামিয়ার সাথে যত দিন যাচ্ছে সম্পর্ক গভীর হচ্ছে আমাদের। আস্তে আস্তে লামিয়ার ডিউটিতে জয়েন করার ডেট চলে আসলো। জয়েন করার আগের দিন আমার সাথে দেখা করে লামিয়া বলছে, লামিয়া ডিউটিতে জয়েন করার আগের দিন আমাকে সকাল সকাল পার্কে দেখা করতে বলেছে। তাই আমি সকাল সকাল পার্কে পৌঁছে গেলাম। একটু পর লামিয়া এসে আমাকে জড়িয়ে ধরে। আমি বলি, কি হয়েছে লামিয়া, তুমি এমন করছো কেন? আমার কিছুই হয়নি, তবে কালকে থেকে ডিউটিতেই জয়েন করব। এভাবে আবার কবে জড়িয়ে ধরতে পারবো ঠিক নাই। সমস্যা নাই, আমি রোজ রাতে তোমাদের বাসায় লুকিয়ে লুকিয়ে দেখতে যাব তোমাকে। আচ্ছা চলো তাহলে, আমরা দুজন আজকে সারা দিন ঘুরবো। পারলে আমি আর ওই দিন সারাদিন ঘুরলাম। পরদিন লামিয়ার চাকরিতে জয়েন হলো। ভালোই চলছিলাম আগের দিন। এভাবে দেখতে দেখতে 6টা মাস কেটে গেল। 6 মাসে আমাদের সম্পর্ক অনেকটাই মজবুত হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝি না। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো। বোর্ড পরীক্ষা থাকায় লামিয়া আমাকে একটা রেস্টুরেন্টে ডাকলো।
সাথে দেখা করলাম। লামিয়া বলল, তোমার পরীক্ষা শুরু হবে, তোমার সাথে হয়তো বেশি কথা বলা হবে না। আমার খুব খারাপ লাগবে। লামিয়ার মন খারাপ দেখে আমি বললাম, পাগলি মন খারাপ করছো কেন? আমি তোমার সাথে কথা বলবো যখন সময় পাই তখনই। আর তাছাড়া একটা মাসের ব্যাপার তো, দেখতে দেখতে কেটে যাবে। হুম। আচ্ছা এদিকে আসো, তোমাকে একটা জিনিস দেবো। আমি আমার দিকে আসছি, আমি চারঠোর এক করে দিলাম, তবে কর্নার দিকে ভিআইপি সিট থাকায় আমাদের কেউ দেখলো না। 2 মিনিট পাঠিয়ে দিলাম, 2 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর অনেকক্ষণ কথা বলছি দুজনে, তারপর দুজন বেরিয়ে পড়লাম, যে যার বাসায় চলে গেলাম। কিছুদিন পর থেকে আমাদের পরীক্ষা শুরু হলো। প্রথম কদিন আমি খোঁজ নিলো, তারপর থেকে খোঁজ নেওয়া বন্ধ করে দিল। আমি ফোন দিলে লাইনে পেতাম না। আমি ভাবলাম আমার পরীক্ষা, তাই আমার সাথে এখন কথা বলতে চাচ্ছে না, যেন আমার পরীক্ষার উপর কোনো প্রভাব না পড়ে। আমিও ঠিকমতো পরীক্ষা দিচ্ছিলাম, তবে লামের সাথে কথা বলার জন্য মনটা ছটফট করতো। দেখতে দেখতে আমাদের পরীক্ষা প্রায় শেষ। আমি ঠিক করলাম এখন তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা বাদ আছে, আমি কালকেই যাব লামিদের বাসায় দেখা করতে। এটা ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি সুন্দর করে রেডি হয়ে লামের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লাম। পার্কের পাশ দিয়ে যাচ্ছি, এর মতো কাউকে পার্কের ভেতরে প্রথমে মনে করেছিলাম অন্য কেউ, পরে ভাবলাম না একটু দেখে যাই। আস্তে আস্তে আমি ওদের পাশে যেতে থাকলাম। ভালোভাবে বুঝতে পারলাম যে লামিয়া, কিন্তু পাশের ছেলেটাকে না আগে জানতে হবে ছেলেটাকে। তাই কাছে যেতে থাকলাম, পিছন দিয়ে গিয়ে লামিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি শুনতে পেলাম লামিয়া ছেলেটাকে বলছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোমাকে। প্লিজ আমার ভালোবাসা তুমি গ্রহণ করো। আচ্ছা তাহলে ওর কি হবে? আমি আসলে ভুল করেছিলাম ওকে ভালোবেসে। আমি তখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি তখন হাড়ে হাড়ে টের পাচ্ছি তুমি আমার প্রকৃত ভালোবাসা। আচ্ছা, ওর সাথে আমি আর কখনো কথা বলবো না। প্লিজ আমাকে বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আমি আর পারছি না শুনতে। শেষ পর্যন্ত লামিয়া কিনা আমাকে ধোকা দিল। আমি কখনো ভাবতে পারিনি লামিয়া এমনটা করবে। আমি সেখান থেকে চলে আসলাম। বাসায় এসে সোজা বাথরুমে গিয়ে ঝর্ণার নিচে বসলাম, ঝর্ণা ছেড়ে গোসল করতে থাকলাম। আমার আজকে বুক ফেটে কান্না আসছে। আমি কি করব এখন কিছু ভাবতেই পারছি না। 2 ঘন্টা পর আমি গোসলখানা থেকে বের হলাম। তারপর বিছানায় শুয়ে শুয়ে কান্না করছি, তখন কারো আসার শব্দ শুনে আমি চোখের পানি মুছে নিলাম। তাকে দেখে হাতে খাবার নিয়ে আপু এসেছে। তোর কি হয়েছে সিয়াম, মন খারাপ কেন? কিছু না, কই মন খারাপ, আমি একদম ঠিক আছি। আচ্ছা, বাবা মা জিজ্ঞেস করলো তোর পরীক্ষা কেমন চলছে। মা বাবার সাথে তো তুই দেখাই করিস না পরীক্ষা শুরু হওয়ার পর থেকে। ভালোই হয়েছে, তবে কালকে প্র্যাকটিক্যাল গুলো জমা দিলেই পরীক্ষা শেষ। আর একটা কথা, পরে শুনবো, আগে খেয়ে নে। খাবো না আপু, আমার এখন ভালো লাগছে না। আচ্ছা বুঝতে পারছি তোর মন খারাপ। আচ্ছা হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। তারপর জোর করে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি আপুকে বললাম, আপু কালকে তো আমার পরীক্ষা শেষ, আমি কালকেই এক বন্ধুর বাসায় যাব কিছুদিনের জন্য, তুমি একটু প্লিজ মা বাবাকে ম্যানেজ করে নিও না, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি বলবো বাবা মাকে, তুই লামিয়াকে বলে তারপর যাস। আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে খাইয়ে দিয়ে আপু চলে গেছে। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম প্র্যাকটিক্যাল গুলো জমা দিতে। প্র্যাকটিক্যাল গুলো জমা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে ব্যাগ গুছিয়ে নিলাম, জানি না কতটা দিন পর ফিরবো, তাই সবার সাথে কথা বলার জন্য নিচে গেলাম। একদম ব্যাগ নিয়ে নিচে আসা মাত্র আব্বু জিজ্ঞেস করলো, সিএম কোথায় যাও ব্যাগ নিয়ে? আব্বু আপু কিছু বলে নাই তোমাদের? আমি বোনদের বাসায় যাচ্ছি। ও আচ্ছা যাও, তবে সে বাজে লোকের সাথে চলবে না, আর এইটা রাখো। ধন্যবাদ আব্বু। আচ্ছা সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু খাবার দাও তো। এক্ষুনি আনছি, একটু অপেক্ষা কর। একটু পর আম্মু খাবার নিয়ে আসলো। আমি বলি, আম্মু একটু খাইয়ে দাও আমাকে, তোমার হাতে, তোমার হাতে খেতে ইচ্ছে করছে আজকে। তারপর আম্মু খাবার খাইয়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। আমি বাম হাত দিয়ে মুছে নিলাম। এই বাবা মায়ের ভালোবাসা রেখে আমি কিভাবে থাকবো। খাওয়া শেষে আমি রুমে গেলাম, একটু ভাবলাম একবার লামিয়াকে কল দিই। কল দিলাম কিন্তু রিসিভ হলো না। আমি তখন একটা চিরকুট লিখলাম, আচ্ছা ভালো থেকো লামিয়া, আমি চলে যাচ্ছি অনেক দূর তোমার জীবন থেকে। এটা আমি লামিয়ার দেওয়া ঘড়ির নিচে রাখলাম। তখন আপু আসলো। সিয়াম সত্যি করে বলতো তোর কি হয়েছে, সত্যি করে বলবি। কিছু না আপু, চলো নিচে, আমি এখন রওনা দেবো। আমি জানি কিছু তো হয়েছে, তোর চোখ ফুলে গেছে কান্না করতে করতে, বল না। কিছু হয় নাই, সারা রাত প্র্যাকটিক্যাল করছি তাই। তারপর নিচে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাস স্টেশন। এখান থেকে চলে আসলাম একদম সিলেট হবিগঞ্জ, কারণ এখানে আমার বেস্ট ফ্রেন্ড সামিয়ার বাসা। 6 ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম। আমাকে দেখে সামি, আঙ্কেল আন্টি সবাই খুব খুশি হয়েছে। আঙ্কেল আন্টি আমাকে অনেক দিন থেকে আসতে বলেছে, কিন্তু আমি আসতে পারিনি, কিন্তু এখন এভাবে আসতে হলো। স্বামী আমাকে একটা রুম দেখিয়ে দিল, আমি রেস্ট নিচ্ছিলাম এদিকে।
আপু লামিয়াকে কল দিল, কিন্তু কল রিসিভ হচ্ছে না। একটু পর লামিয়া কল দিল। কিরে লামিয়া, কল ধরছিস না কেন? আর সিয়ামের কি হয়েছে? ও এভাবে কষ্ট পাচ্ছে কেন? তোর সাথে কিছু হয়েছে? একটু ব্যস্ত ছিলাম তাই কল ধরতে পারিনি। তুমি আমার সাথে আবার আবার আমার কি হবে ওর সাথে? কথাই বা হয় না, 1 মাস হলো প্রায়। ওর পরীক্ষা যেন খারাপ না হয় তাই আমি ওকে ডিস্টার্ব করি না। পরীক্ষার পরে সব কিছু ঠিক করে নেব। আর তাছাড়া আমি একটা গুরুত্বপূর্ণ মিশনে ছিলাম তাই কথা বলতে পারিনি। আচ্ছা, আমি আসছি তোদের বাসায়। এসে কি হবে? কেন? সিয়াম হয়তো অভিমান করে আছে আমার উপর, ওইটা ভাঙাতে হবে। আমি আসছি। আপু কিছু বলতে যাবে, তার আগে ফোনটা কেটে গেল। সুমা আপু ভাবছে, সিয়াম বলল লামিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে যাবে, কিন্তু লামিয়ার সাথে সিয়ামের কথাই হয় না। তাহলে সিয়াম কোথায় যেতে পারে? এসব কিছু ভাবতে ভাবতেই ঘরের নিচে একটা চিরকুট দেখতে পায় আপু। চিরকুটটা হাতে নিয়ে দেখে এটাতে লেখা আছে, ভালো থেকো লামিয়া, আমি চলে যাচ্ছি অনেক দূরে তোমার জীবন থেকে। এই চিরকুটটা পরে আপু খুব রেগে গেল লামিয়ার ওপর। লামিয়া বললো কিছুই জানে না, অথচ সিয়াম লামিয়ার জন্যই চলে গেল। কিন্তু সিয়াম গেলটা কোথায়? এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেল বাজে। আপু গিয়ে দরজা খুলে দিল, দেখলো লামিয়া। লামিয়া ভেতরে চলে আসলো, এসে সোজা আমার রুমে আসলো। আমাকে না পেয়ে আপুর কাছে এসে বলল, এই সুমা, সিয়াম কই রে? দেখছি না যে। থাক, আর অভিনয় করতে হবে না। কি বলছিস? আমি তো বুঝতেই পারছি না। আমি কখন অভিনয় করলাম? আর সিয়াম কই? একদম বাজে কথা বলবি না। তুই অভিনয় করছিস না তো কি করছিস? এই দেখ, এটা কি? লামিয়ার দিকে চিরকুটটা ছুঁড়ে মারে। লামিয়া চিরকুটটা নিয়ে লেখাগুলো পড়ে বুঝে যায় আমি কেন এগুলো লিখেছি। চিরকুটটা পড়ার সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করলো। এখন কান্না কেন করছিস? যা, চলে যা এখান থেকে। প্লিজ সিয়ামের কাছে একটু যেতে দে। ও আমাকে ভুল বুঝেছে। কই সিয়াম? সিয়াম নাই, আজকে বন্ধুর বাসায় গেছে। আগে বল কি হয়েছে, কেন ও ভুল বুঝেছে? বন্ধুর বাসায় গিয়েছে মানে? এখন সব কিছু বলার সময় নাই। আগে চলো ওর বন্ধুর কাছেই যাই। আচ্ছা যাই, কিন্তু কি হয়েছে আগে বল আমায় তুই। আয়, যেতে যেতেই বলি। চল, আর শুরু কর। এরপর লামিয়া আর আপু আমাদের আড্ডাখানার দিকে আসছিল, আর লামিয়া বলছিল ওই দিনের কথা। লামিয়া বলল, আসলে ওই দিন ডিউটি থেকে আসার সময় সজীবের সাথে দেখা। ও আমাকে বলেছে ও নাকি একটা ভুল করে ফেলেছে। ও একটা মেয়েকে পছন্দ করতো, ওকে প্রপোজ করেছে, কিন্তু ওই মেয়েটা ওকে বলেছে মেয়ের নাকি সময় লাগবে ভাবার জন্য। এরই মধ্যে ও আরেকটা মেয়েকে ওকে প্রপোজ করে। তখন ওই মেয়েটাকে দেখে ফেলে। প্রথম মেয়েটা সজীবের উপর রাগ করে। এ ব্যাপারে আমার কাছে হেল্প চাই। আমরা দুজন পার্কে বসে আলাপ করছিলাম কি করা যায়। আলাপ করা শেষে পিছনের দিকে তাকিয়ে দেখি সিয়ামের মতো কে জানি যাচ্ছে। আমি এতটা গুরুত্ব দিই নাই, এটা সিয়াম হবে। এখন মনে হচ্ছে ওটা সিয়ামই ছিল। এই কথাগুলো শুনে আমাকে ভুল বুঝেছে। হতেও পারে, তাড়াতাড়ি চল। কি করতাম বল? আমাদের ছোটবেলার বন্ধু সজীব। আচ্ছা বাদ দে এখন, সিয়ামকে খুঁজিয়ে গে, ভুল ভাঙাতে হবে। চল, তুই আমাকে ভুল ভাবিস না প্লিজ। এদিকে আমি সিলেট আসার আগে বন্ধুদেরকে বলে আসছিলাম আমার কথা যেন কেউ জিজ্ঞেস করলে না বলে। বন্ধুদের কাছে সবটা খুলে বলেছিলাম। আমি উঠে বাইরে এলাম, দেখি সামির চেয়ারে বসে আছে। আমাকে দেখে বলছে, বন্ধু, কতদিন আসতে বললি, তুই আসিস না। আজকে বল কিভাবে আসা হলো? না মানে এমনি আসা হলো, তোদেরকে দেখতে মন চাইলো। আঙ্কেল আন্টি কই? এখানেই আছে, ফ্রেশ হয়ে আয়, আগে কিছু খেয়ে নেই। তারপর দুজনে ফ্রেশ হয়ে গিয়ে কিছু খেলাম নাস্তা। তখন স্বামী বলল, চল তো, আজকে আমার বোন আসবে ঢাকা থেকে, চল ওকে আনতে যাব। তোকে দেখে মনে হচ্ছে তোর মন খুব খারাপ, আমার সাথে গেলে বেড়ানো হয়ে যাবে। আচ্ছা চল যাই। তারপর আমি আর স্বামী এক রেডি হয়ে বের হলাম। একটা টং দোকানে এসে দুজনে দুইটা চা নিয়ে নিরিবিলি একটা বেঞ্চের উপর বসলাম। বললাম, এখন বল ভাই, তোর কি হয়েছে? তোর চেহারা দেখে মনে হচ্ছে অনেক বড় কিছু হয়েছে, আমার কাছে বলতে পারিস। আচ্ছা তাহলে শোন, শুরু থেকে শেষ পর্যন্ত বললাম। আমি বলার শেষে খেয়াল করলাম আমার চোখ ভেজা, ভালো করে পরিষ্কার করে নিলাম। স্বামী বলল, ভাই তুই আমাদের বাসায় যতদিন পারিস ততদিন থাক, মন খারাপ করে থাকিস না। ওই মেয়ের একটা কাচের টুকরা পেয়ে হীরার টুকরা ফেলে দিল, বুঝলো না তুই কি জিনিস। ভাই বাদ দে, আমার খুব কষ্ট হয়। এখন চল তোর বোনকে নিয়ে আসি। আচ্ছা তোর বোনের নাম যেন কি? হ্যাঁ চল, ওর নাম মাহিয়া। শেষ করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। মাহিয়ার জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এদিকে আপু আর লামিয়া চলে আসলো আমাদের আড্ডায়। আপু এসে সবাইকে জিজ্ঞেস করলো, এই নাহিদ, সিয়াম কোথায় জানো? না আপু, জানি না। কেন, কি হয়েছে?
তখনই লামিয়া কান্না করে দেয় আর বলে, ভাইয়া প্লিজ তোমরা বলো না সিয়াম কোথায় আছে। সিয়ামকে ছাড়া আমার ভালো লাগে না, আমি ওকে ছাড়া বাঁচবো না। লামিয়াকে এভাবে কান্না করতে দেখে আমার বোনদের ভালো লাগে না, তাই তারা সবটা বলে দেয় আর জিজ্ঞেস করে, আপু সিয়াম এখানে আছে, আর কি হয়েছে সবটা কি আমাদের বলা যাবে? তাহলে খুঁজতে সুবিধা হবে আপনাদের। আপু তখন সবটা ওদের বলে এবং সিয়ামকে কিছু জানাতে না বলে। এটুকু বলে আপু আর লামিয়া সেখান থেকে চলে যায়। বাসায় এসে আপু মা বাবাকে সবটা খুলে দেয় লামিয়া আর সিয়ামের ব্যাপারে। ওনারাও মেনে নেয় সবটা। আপু আর লামিয়া ঠিক করে সিলেট যাবে, তাই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে নাইদের দেওয়া ঠিকানা অনুযায়ী। এদিকে একটু পরে একটা বাস এসে থামলো আমার আর স্বামীর সামনে। সেই বাস থেকে নামলো সে মেয়েটা সোজা সিয়ামদের কাছে আসে, এসেই বলে, ভাইয়া কেমন আছিস? হুম হুম, অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ ভালো আছি রে, তুই কেমন আছিস পিচ্চি? ওদের ব্যবহার দেখে বুঝলাম এটাই হচ্ছে সামিয়ার বোন মাহিয়া। সামির কথা শুনে মাহিয়া বলল, আমি এখন আর পিচ্ছি নেই বুঝছো? হুম, এখন চলো বাসায় যাই। আর সাথে এটা কে? এ হচ্ছে আমার সেই বন্ধু, যার কথা আমি সব সময় বলেছি তোকে। ওর নামই হচ্ছে সিয়াম। এই কথা শুনে মাইয়া আমার দিকে কেমন করে যেন তাকিয়ে রইলো। আমি বললাম, ভাই তুই কি এমন বলছিস যে তোর বোন এভাবে তাকিয়ে আছে? আমার কথা মাইয়া বাস্তবিক ফিরল। তখন স্বামী বলে, যে সত্য তাই বলেছি। সেদিন তুই না থাকলে যে কি হতো, রক্ত না পেলে আমার বাবা মা মারাই যেত। আরে এসব বাদ দে, কেউ বিপদে পড়লে সাহায্য করার একজন মানুষের সাথে কর্তব্য, তাছাড়া আর কিছুই না। আচ্ছা চল বাসায় যাই। আমরা তিনজন চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আমি চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার মন খুব খারাপ, শরীরটাও খারাপ লাগছে। এদিকে আপু আর লামিয়া চলে আসছে সিলেটে। এখানে এসে তারা একটা হোটেলে উঠেছে। সেদিন রাত থেকে তারা বের হয়নি। পরদিন সকালবেলা তারা আমাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, তারপরে কোনো খোঁজ পায় না। আপু আর লামিয়া একটা রেস্টুরেন্ট ঢুকে টেবিলে বসে খাবার অর্ডার করে। একটু পর ওয়েটার খাবার দিয়ে যায়। খাবার দাওয়া শেষ করে বসেছিল, তখন সেখানে সজীব আসে আর বলে, আরে লামিয়া সুমা, তোরা কবে আসছিস রে এখানে? আর লামিয়া, তোর দেওয়া প্ল্যানটা তো কাজ করে গেছে। আমরা কালকে রাত্রে এখানে এসেছি, আর তোর প্লেনের চক্করে আমাদের এখানে তো আর একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা, আমি কি জানতে পারি? আচ্ছা শোন। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা সজীবের কাছে খুলে বলার পর সজীব বলে, যেহেতু আমার জন্য এই ঘটনাটা ঘটেছে, আমি তোদের সাহায্য করব এখানে ওদের খুঁজে বের করতে। তাহলে তো ভালোই হয়, আমরা এখানকার কিছুই চিনি না। আচ্ছা, আজকে তাহলে পার্কে দেখা হচ্ছে, সেখান থেকে শুরু করব খোঁজা। সামনে একটা পার্ক আছে, সেখান থেকে। আচ্ছা। সজীব থেকে সেখান থেকে চলে যায়। আপুরা হোটেলে ফিরে আসে। আব্বু আম্মুকে কল করে সবটা জানিয়ে দেয়। তো আব্বু আম্মু টেনশন করতে থাকে। বিকেলবেলা আপু আর লামিয়া পার্কে যায় আর সজীবকে কল করে ওর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে আমি রুমের মধ্যে শুয়েছিলাম, তখন দরজায় টোকা পড়লো। আমি দরজা খুলে দিয়ে দেখি স্বামী দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে বন্ধু? আর তোকে আম্মু ডাকে। আমি ফ্রেশ হয়ে চলে গেলাম স্বামীর সাথে আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি ডেকেছেন আমায়? হ্যাঁ বাবা, আসো এখানে বসো, দুপুরে খাবারটা খেয়ে নাও আগে, তারপর বলছি। আমি গিয়ে চুপচাপ দুপুরের খাবারটা খেয়ে নিলাম সবার সাথে। তারপর আন্টি বললেন, আচ্ছা তোমাকে ডেকেছি তোমার বাসায় সবাই সম্পর্কে খোঁজ নিতে। কেমন আছে তোমার আব্বু আম্মু? আর তোমার আপুর কি বিয়ে হয়েছে? হ্যাঁ আব্বু আম্মু সবাই ভালোই আছে। আর আপুর এখনো বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে, কথাবার্তা চলছে। আর যদি আপুর বিয়ে হয় আপনাদের রেখে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই যাব। আচ্ছা শুনলাম তোমার নাকি মন খারাপ বাবা, তোমরা তিনজন পার্কে গিয়ে বেরিয়ে এসো, দেখবে অনেকটা হালকা লাগবে মন। আচ্ছা আন্টি যাবো। আচ্ছা একটু পর তাহলে বেরিয়ে পড়ো। তারপর আমি আমার রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। আমি, সামি আর মাহিয়া। রাস্তায় সময় ওরা ভাই বোন অনেক গল্প বলছিল, দুষ্টুমি করছিল। তখন আমার আপুর কথা মনে পড়লো, তখন আমার আরো মন খারাপ হলো। এদিকে আমার অবস্থা দেখে ওরাও শান্ত হলো। একটু পর আমরা পৌঁছে গেলাম পার্কে। পার্কের ভিতরে হাঁটছি, আমার অনেকটা ভালো লাগছিল। তাই আমি স্বামীকে বললাম, আয় তো ওদিকটা যাই। হ্যাঁ চলেন যাই। তোরা দুজন যা আমাকে রেখেই। কেন কেন? তোরা দুজন যেভাবে যাচ্ছিলি মনে হচ্ছে আমি আসিনি। তো কি ভোলা যাবে বন্ধু, আয় ওদিকে যাই। তিনজন মিলে ওই দিকটা দেখতে যাচ্ছিলাম, তখন সামনে দেখতে পেলাম আপু আর লামিয়া দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে বললাম, এই দাঁড়া, আমি ওদিকে যাবো না, চল ওইখানটায় বসি। আর নয়তো এই পার্ক থেকে চলে যাই। আয়, ভালো লাগছে না এই পার্কে, কোথাও যাই।
কেন, কি হয়েছে? এখানে কোনো সমস্যা? তোকে আমি পরে বলছি, চল ওইদিকে যাই। তখন আমি দেখতে পেলাম সেদিনকে সেই ছেলেটা আপু আর লামিয়ার সাথে। আমি মনে মনে বলছি, আপু এখানে কিভাবে আসলো? আমি ওইখানে আসছি এই ছেলের সাথে। আমি আরো বেশি কষ্ট পেলাম। আমার এই অবস্থা দেখে মাইয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? আমি কিছু বলতে যাব তখনই পেছন থেকে আপু ডাকলো। সিয়াম, দাঁড়া। আমি অন্য কিছু না ভেবে দাঁড়িয়ে পড়লাম। তারপর সবাই আমার সামনে চলে আসলো। এসে আপু আমাকে জোরে 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 থাপ্পড় দিল আর বললো, নিজেকে কি মনে করিস তুই, হ্যাঁ? কোনো একটা ঘটনা দেখার পর কোনো কিছু যাচাই বাছাই না করে এভাবে চলে আসবি, হ্যাঁ? তুই কি এখনো এটা চিন্তা করলি না, তুই চলে আসার পর মা বাবা কিভাবে, আমার কি হবে? সুমা, থাম না, আমি কথা বলছি। আসলে আমি খুবই দুঃখিত, তোমার সাথে আমি কথা বলতে পারি নাই। আর আপু ব্যাস থামেন আপনি। আপনার কোনো কথা আমি শুনতে চাই না, আর কোনো কারণ দেখাতে হবে না। আমাকে আপা বলছো কেন? আমার কথাটা শুনবে? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি চলে যান এখান থেকে দয়া করে। আপনাকে দেখলে এখন আমার খুব কষ্ট হয়। আপনি চলে যান এখান থেকে। আজকে হয়তো একটা কারণ দেখিয়ে আসবেন, কালকে আবার একটু ভুল করবেন। আমি কখনো মেনে নেব না। আপনি আসতে পারেন। সিয়াম, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। লামিয়ার ব্যাপারে তুমি এমনটা বলতে পারো না। আপু তুমি আমার ব্যাপারে এটা বলবে না এখন। আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি, আশা করি বুঝতে পারছো। তুই তো এমন ছিলি না, তুই এমন কেন হয়ে গেলি, হ্যাঁ? আমরা সেই আগের ভাইটা দরকার, যে আমার সব কথা সব সময় মেনে চলতো। সরি, আমি আগের আমিই আছি। আমার কোনো পরিবর্তন হয়নি। আর তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি শুধু তোকে খুঁজতে। তোর বন্ধুদের কাছ থেকে ঠিকানা নেওয়ার পর আমি সরাসরি এখানে এসেছি। তার মানে ওরা সবকিছু বলে দিয়েছে? হ্যাঁ সিয়াম, প্লিজ তুই লামিয়ার কথাটা একবার শোন, প্লিজ। শুনবো, তবে এখানে না। তোমরা যদি কথা দাও তাহলে আমার কথা আগে শুনবে, তাহলে আমি শুনবো সবটা। কি কথা? আমরা রাজি। তোমরা এই মুহূর্তে টাঙ্গাইলে ফিরে যাবে আর আমার জন্য অপেক্ষা করবে। আমি ঠিক 2 দিন পরে আসবো টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব। তারপর আমরা আপুদের বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠিয়ে দিলাম। তখনই বাসটা ছেড়ে দিল। তখনই পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত দিল। পেছনে তাকে দেখি সজীব নামের ছেলেটা। বললাম, আপনি আপনি এখানে কেন? আমি এখানে এসেছি তোমাকে কিছু কথা বলতে। প্লিজ একটু সময় দাও। আচ্ছা ঠিক আছে, কিছুটা ভেবে বললাম, কারণ আমার মনে হচ্ছে লামিয়ার কোনো দোষ নাই। তাই দেখি কি বলে উনি। এইখানে না, অন্য কোথাও চলো। আমি তখন স্বামীকে বললাম, স্বামী তুই আর মাইয়া বাসায় চলে যা, আমি একটু পরেই আসছি। আর আমার ফোনে চার্জ নেই, এটা নিয়ে তোর ফোনটা নিয়ে যা। আচ্ছা এই নে ফোন, আর তাড়াতাড়ি ফিরে আসিস। এই বলে ওরা চলে গেল। আমি আর সজীব অন্য একটা জায়গায় চলে আসলাম। আসার পর সজীব বলছে, দেখো সিয়াম, আমি লামিয়াকে অনেক আগে থেকে পছন্দ করি, তাই বলবো বলবো করে বলা হচ্ছিল না। সেদিন আমি ওকে প্রপোজ করতাম, তার আগে লামিয়ে তোমার কথা বলে। আমি তখন আর প্রপোজ করি নাই। এখন তোমাদের দুজনের মধ্যে কিছু নাই, তাই আমি চাচ্ছিলাম আমার বাবা মার মাধ্যমে আমাদের বিয়ের কথাটা পাকা করতে। এটা শুনে তো আমি একদম রেগে আগুন হয়ে গেলাম। আমি সাথে সাথে বললাম, কি বলছিস কি তুই? তোর এত বড় সাহস আমার প্রিয় মানুষটাকে নিয়ে এমন কথা বলা? এ, কথা সাবধানে বল। কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস? আমি হচ্ছি এই এলাকার এমপি ফরহাদ হোসেনের ছেলে। আমার সামনে উঁচু গলায় কথা বলছিস? হতে পারে তুই কোনো এমপি ফরহাদ সাহেবের ছেলে। আমি কাউকে ভয় পাই না। আমার নামে কত মার্ডার কেস, কত ড্রাগস পাচারের মামলা, বেআইনি কাজের মামলা হয়ে আছে। নেক্সট টাইম তুই লামিয়ার দিকে চোখ তুলে তাকাবি না। তোকে কি জন্য মিথ্যে বললাম তুই পরে বুঝতে পারবেন। তাহলে তোর আমার সম্পর্কে কোনো ধারণা নেই, আর থাকার কথাও না। বিগত 3 বছরে 17টা মার্ডার, 20টার উপরে ধর্ষণ, আর অদিও আচ্ছা, আর বেআইনি অস্ত্রের উপর মামলা হয়ে আছে। কিন্তু প্রমাণ অভাবে পুলিশ আমার চুলটাও ছিঁড়তে পারছে না। পারে নাই, তবে এখন পারবে। আমি বলবো সব পুলিশকে। তুই এখান থেকে বেছে বের হতে পারলেই তো বলতে পারবি। ধর, এখান থেকে কোনো মুক্তি নেই। এটা বলেই আমার মাথায় পেছন থেকে কে যেন সজোরে বাড়ি দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লাম। এদিকে আপু আর লামিয়া টাঙ্গাইল পৌঁছানোর পর বাবা মাকে সবটা খুলে বললো। সবটা শুনে বাবা মা বললো, সুমা, এক্ষুনি সিয়ামকে কল দে তো, আমি কথা বলবো।
আচ্ছা মা, দিচ্ছি। এরপর আপু কল দিল কিন্তু রিসিভ হলো না। এভাবে কয়েকবার কল দেওয়ার পরও রিসিভ না হয় সুমা আপু খুব বিরক্ত হয়ে বলে, মা কল ধরছে না, কেমনটা লাগে? আচ্ছা বাদ দে, কয়েকদিন ঘুরে ফিরে আসুক, সব ঠিক হয়ে যাবে। আর মা, লামিয়াম তুমি চিন্তা করো না তো, আমি থাকতে ও এমন কোনো কাজ করবে না। আচ্ছা আম্মু। তনি পাশে থেকে আপু বলে ওঠে। আম্মু না, আন্টি বল, কারণ এখনো বিয়ে হয়নি। এটা শুনে সবাই হেসে দেয় আর লামিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এভাবে সময় যেতে যেতে রাত 11টার সময়ও যখন সিয়াম না ফেলে তখন স্বামী এবং তার পরিবার চিন্তা হতে থাকে। স্বামীর মা বলছে, দেখো তো স্বামী সিয়াম এখনো আছে কেন? আচ্ছা মা, আমি এখনই কল দিচ্ছি আর যাচ্ছি খুঁজতে। স্বামী সিয়ামকে কল দিতে যেয়ে দেখে সিয়ামের ফোনে অনেকগুলো মিস কল উঠে রয়েছে। তাই ফোনটা না ধরে সিয়ামকে খুঁজতে বের হয়। সারা রাত ধরে সব জায়গায় খুঁজে কিন্তু পায় না। স্বামীর মা অনেক চিন্তায় পড়ে যায়। সকালবেলা সিয়ামের ফোনে একটা কল আসে। সে ভাবলো হয়তো সিয়াম কল দিয়েছে। রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আমি সুমা, সিয়ামের বড় বোন। আসসালামু আলাইকুম আপু। সিয়াম কি টাঙ্গাইল ব্যাক চলে গেছে? ওয়ালাইকুম আসসালাম। কই না তো, আমি সিয়ামের সাথে কথা বলার জন্যই কল করলাম। সিয়াম নাই এখনো? না আপু, কালকে বিকেলে আপনাদের বাসে তুলে দেওয়ার পর আপনাদের সাথে তো একটা ভাইয়া ছিল সজীব নামের। সে আমাদের এমপি ফারহাদ হোসেনের ছেলে। সে এসে সিয়ামকে বলে তার সাথে নাকি কিছু কথা আছে। সিয়াম রাজি হয় তার সাথে কথা বলতে। তারপর একজন চলে যায় সেখান থেকে। তারপর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছে না। বলো কি, সজীব এমপির ছেলে? আপু, খোঁজ নিয়ে জানতে পারলাম সে খুব খারাপ লোক, সিয়ামের কোনো ক্ষতি করতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আপনারা চলে আসেন আপু প্লিজ। আমরা এখনই চলে আসব, সাথে পুলিশ নিয়ে। তোমরা খোঁজ চালিয়ে যাও। এই বলে আপু ফোনটা কেটে দিল। লাউড স্পিকার থাকায় লামিয়াও সবটা শুনতে পেলো। লামিয়া তাড়াতাড়ি রেডি হয়ে আপুকে নিয়ে বের হয়ে গেল। আপুদের আবার সিলেটে আসে। সকাল থেকে বিকেল হয়ে গেছে। লামিয়া সিলেট এসে সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। আর আপু চলে আসছে স্বামীদের বাসায়। লামিয়া পুলিশের কাছে সবটা খুলে বললো। যেহেতু লামিয়া নিজেও একজন পুলিশ ছিল তাই পুলিশ সাথে সাথে সিয়ামকে খুঁজতে বেরিয়ে পড়লো। এদিকে আমার জ্ঞান ফেরার পর আমি নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পেয়েছি। আমরা সামনে তাকে দেখি সজীব একটা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। আমার চোখ খুলতে দেখে বললো, এই কুত্তার বাচ্চার সাথে কোনো আমার শত্রুতা নাই, তাই আমি আগেই বলেছিলাম লামিয়ার জীবন থেকে সরে যা, কিন্তু তুই তা মানলি না। এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ। যাই হয়ে যাক, আমি লামিয়াকে ভালোবাসি, ওকে ছাড়তে পারবো না। আর একই সাথে তোর এই পাপের রাজ্যের সমাপ্তিও হবে আমার হাতেই। তখন একটা লোক এসে সজীবের কানে কানে কি যেন বলে। তখন সজীব বলে, যাক, একটা কারণ হলো তোর মৃত্যু কিছু সময় পিছালো। আমার পাপের রাজ্য তোর হাতে কেন, তুই আমার হাতে ধ্বংস হবি। আমি আসছি কিছুক্ষণ পর। সজীব চলে গেল। আমি খেয়াল করলাম আমার হাত যে রশি দিয়ে বাঁধা হয়েছে তা নাইলনের রশি, যা অনেক পিচ্ছিল। আমি জোরে জোরে নাড়াতে থাকলাম। এক পর্যায়ে বাঁধন ঢিলা হয়ে আসলো। আস্তে আস্তে হাত বাঁধনের ভেতর থেকে বের করে দিয়ে আসলাম। এরপর পায়ের রশি খুললাম। এখন আমি সব বাঁধন থেকে সম্পূর্ণ মুক্ত। আশেপাশে আমার মোবাইলটা খুঁজতে থাকলাম। ভাগ্য ভালো থাকায় টেবিলের উপর পেয়েও গেলাম। আমি আগে আমার লোকেশন সহ একটা মেসেজ একটা গোপন জায়গায় সেন্ড করলাম। এখন স্বামীকে ফোন করতে যাবো, তখন আবার আমার মাথায় কে যেন বাড়ি মারে। আমি পড়ে যাই, ওটা শক্তি নাই। আবার চেয়ারের সাথে বেঁধে আমাকে সজীবের লোকজন। এদিকে লামিয়া জানতে পারে সিয়ামের কাছে সামের ফোন ছিল, তাই সামের ফোন নাম্বার ট্র্যাকিং করার জন্য বলে পুলিশকে। এদিকে আপু সিয়ামকে খোঁজাখুঁজির পর স্বামীদের বাসায় চলে আসে। আপুর অবস্থা খুব ভালো না, সিয়ামের জন্য টেনশন করে অবস্থা খারাপ। মা বাবাকে কিছুই জানায় নাই আপুর, কারণ বাবা মা দুজনে হার্টের রোগী তাই। আবার এদিকে ঘন্টাখানেক পর সজীব চলে আসে। সেখানে সজীবের লোকজন সজীবকে জানায় আমি পালাতে চেষ্টা করেছিলাম। সজীব তখন রাগে এমন একটা কাজ করবে, আমার সামনে এসে সজীব উড়াধুরা ঘুষি মারতে থাকে। একটু পর বলে, লামিয়াকে বিয়ে করার পর তোর পা কেটে তোকে ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু এখন আর সম্ভব না। এই বলে পিস্তলটা হাতে নিয়ে আমার দিকে তাক হলো। ট্রিগার চাপতে যাবে তখন লামিয়া ডাক দিল। সজীব, এটা কি করছিস? তুই এটা করতে পারিস না। আমি চোখটা খুলে তাকে দেখি লামিয়ার পুলিশ এসেছে। সজীব পিস্তলটা নামিয়ে নিয়ে বলে, দেখো লামিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর আমি চাই না আমাদের জীবনে এই কুত্তার বাচ্চা থাকুক, তাই ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। তুই যেটা বলছিস সেটা সম্ভব না। আমি শুধুমাত্র সিএমকে ভালোবাসি। আর তুই এতটা নিচে আগে জানতাম না। তোর নামে কত শত মামলা আছে, আমার ভাবতেই ঘৃণা হয়। তুই আমার বন্ধু ছিলি।
এখন তো আর আমরা বন্ধু নেই, তোমাকে বিয়ে করব, তোমাকে রাজরানী করে রাখবো। তোর কি একটু ভয় হয় না? তোর আশেপাশে তাকিয়ে দেখ, আমি একা না, পুলিশ আছে সাথে। এসব কথাবার্তা বলতে তোর একটু ভয় করে না? এই কথা সহ সজীব পাগলের মতো হাসতে থাকে। লামিয়া বলে, এই পাগল হইলে নাকি? হাসছিস কেন এভাবে? না জান, পাগল হতে যাব কেন? পাশে তাকিয়ে দেখো, সব বুঝে যাবে। লামিয়া চারপাশে তাকিয়ে দেখে পুলিশের মাথা থেকে বন্দুক রেখেছে সজীবের লোক। কি লামিয়া, আমি তো তোকে ভালোই ভালোই বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এখন আর তার দরকার নেই। এখন শুধু আমি তোর দেহটা চাই। তুই হবি আমার বগ্যর সামগ্রী। আমি তো সিয়ামের মাথা খুলি উড়িয়ে দিব এই পিস্তলটা দিয়ে। না লামিয়া না, আমার যা হোক হোক, তুমি এই শয়তানের কথা মানবে না। তুমি চলে যাও এখান থেকে প্লিজ। না সিয়াম, আমি তোমাকে ছাড়া যাবো না এখান থেকে। লামিয়া, তুমি 2 মিনিটের মধ্যে ঠিক করো তুমি কি করবে। সিয়ামকে ছেড়ে দিব নাকি মেরে ফেলবো? যদি আমার প্রস্তাবে রাজি থাকো সিয়াম মুক্তি পাবে, আর যদি না রাজি থাকো তাহলে সিয়াম টাটা। হাতে সময় মাত্র 2 মিনিট, ভাবো তাড়াতাড়ি। আমার জীবন যায় যাক, তবুও তোমার ইজ্জত আমি ছিনে নিতে দেবো না। প্লিজ লামিয়া, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তবে এই প্রস্তাবে রাজি হবে না। সিয়াম, আমাকে বাঁচাতে হলে আমার এটা ছাড়া কোনো উপায় নেই। প্লিজ লামিয়া, আমার কসম। হ্যাঁ, তোমাদের 2 মিনিট শেষ। এখন বলো লামিয়া কি করবে? সজীব আমার মাথার দিকে বন্দুক তাক করে বলল, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এরপর খেল খতম। সিয়াম, তুমি এমন কসম আমাকে কেন দিলে? আমার বিয়ে হয়তো সজীবের সাথেই হয়ে যেত, তুমি বেঁচে যেতে, তাতেই আমার হতো। 3, 2, 1। এরপর একটা গুলি চললো। লামিয়া চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়লো। আমি চোখ বন্ধ করেছিলাম, একটু পরে যখন দেখলাম আমার কিছু হয় নাই, আস্তে আস্তে চোখ খুলাম। দেখি চারদিকে কালো পোশাক পরিহিত স্পেশাল ফোর্স হাতে বন্দুক নিয়ে সবাইকে ঘিরে ধরেছে। আর একজন বলল, সবে অস্ত্র নিচে রাখুন, নয়তো আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। এত লোক দেখে সজীবের লোকজন অস্ত্র নিচে রেখে দিল। সজীবের হাতে গুলি লাগায় রক্তপাত হচ্ছে। ওখান থেকে একজন আমার হাত পায়ের বাঁধন খুলে দিল। আমি বললাম, এটাকে নিয়ে যাও, আমার কাছে সব প্রমাণ আছে। জি স্যার। আমি দ্রুত লামিয়ার কাছে গেলাম। পাশে থাকা পানির বোতল থেকে পানি নিয়ে লামিয়ার চোখে মুখে ছিটে দিলাম। তখন লামিয়ার জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পর আমাকে সামনে থেকে সাথে সাথে উঠে বসলো আর আমাকে জড়িত হইলো। তখন পুলিশ বলল, স্যার আপনি কে? কি আপনার পরিচয়? আপনার এক কথায় একটা গ্যাংস্টারকে ধরাশায়ী করে অ্যারেস্ট করে নিল। লামিয়া বুকে থেকে মাথা উঠিয়ে চারপাশে ভালোভাবে দেখলো, তারপর আমার থেকে সরে দাঁড়ালো আর বলল, আচ্ছা সত্যি করে বলো তুমি কি, নাকি তুমিও ওর মতো গ্যাংস্টার? অফিসার, এনাকেও অ্যারেস্ট করুন। ম্যাম আপনি কি বলছেন ভেবে বলছেন? উনি কোনো মাফিয়া না। আমার জানা মতে কালো পোশাক পরিহিত যারা আসছিল তারা বাংলাদেশের স্পেশাল ফোর্স। আর কিছু বলার আগেই আমি থামিয়ে দিলাম। আমি সাধারণ একজন মানুষ। এটুকু বলতেই দুজন স্পেশাল ফোর্স মেম্বার ফিরে এসে বলছে, ক্যাপ্টেন, আমাদের ফিরে যাওয়ার নির্দেশ দেন এবং প্রাপ্ত প্রমাণগুলো দেন। তোমরা আসার আর সময় পেলে না, এ নাও এখানে সব আছে। মেমোরি কার্ড দিয়ে বললাম। তারপর তারা চলে গেল। এদিকে লামিয়া আর পুলিশদেরও বুঝতে অসুবিধা হলো না এখন আমি কে। তারপর আমি পুলিশকে বললাম, আপনারা জানেন স্পেশাল ফোর্সে কতটা গোপন ভাবে কাজ করতে হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। জি স্যার, আমরা কোনোভাবেই আপনাদের পরিচয় প্রকাশ করব না। আচ্ছা, আপনারা এই লোকগুলোকে নিয়ে যান, প্রমাণ সব উপর মহল থেকে পেয়ে যাবে। তারপর পুলিশরা সবগুলোকে ধরে নিয়ে যায়। এখন এখানে আমি আর লামিয়া ছাড়া কেউ নাই। হঠাৎ লামিয়া কোনো কিছু না বলে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে হাত ধরলাম। হাত ছাড়ো সিয়াম। না ছাড়বো না, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি ক্ষমা চাইছো কেন? আর আমি তোমাকে ভালোবাসি না? এতদিন টাইম পাস করেছি, ব্যাস, আর কিচ্ছু না। বুঝতে পারলাম অভিমান করে আছে। কারণ স্পষ্ট দেখতে পেলাম কথাগুলো বলার সময় চোখের পানি মুছলো। আমি কি করতাম বলো? এমন অবস্থা আমাকে তুমি দেখলে কি করতে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলবে না তাই না? আমি এবার আর কোথাও যাব না, একদম আল্লাহর কাছে চলে যাব। কথাটা বলতে দেরি আমার দিকে ঘুরে আমাকে ঠাস ঠাস করে দূরে চড় দিয়ে একটানে বুকের সাথে মিশে নিলো। তারপর কান্না করতে করতে বলে, তোমার সাথে একটু অভিমান করেও থাকা যাবে না দেখি। তুমি এইসব কথা বলে আমাকে বারে বারে কষ্ট দাও কেন? হ্যাঁ, তারপর একটা কাহিনী হলো। লামিয়া অভিমান ভুলে আমাকে জোরে ধরে কাঁদতে কাঁদতে বললো, তোমার সাথে কি একটু অভিমান করেও থাকা যাবে না? তুমি এইসব কথা বলে আমাকে বারবার কষ্ট দাও। আর এমনটা হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তো তোমার পাশে কাউকে সহ্য করতে পারে না। তখন এই সাইডে থেকে কে যেন বললো, বাহ, ভালোই তো, সিনেমা চলছে। আমাদের টেনশনে ফেলে এখন নিজের রোমাঞ্চ করছে। পেছনে তাকে দেখি সামিয়ার আপু দাঁড়িয়ে আছে।
সাথে সাথেই দুজন দুজনকে ছেড়ে দিলাম। লামিয়া লজ্জা লাল হয়ে গেল। তখন আপু বলল, আচ্ছা আর লজ্জা পেতে হবে না, চলো বাসায় চলো। তারপর সবাই মিলে স্বামীদের বাসায় আসলাম। আমার গায়ে ভর কারণে সবাইকে একভাবে বুঝিয়ে বললাম। সবাই বুঝলো। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। রাত 10টার সময় টাঙ্গাইল এসে পৌঁছলাম। বাসায় এসে কলিং বেল চাপলাম। ভেতর থেকে আম্মু দরজা খুলে দিল। আমাকে দেখেই কেঁদে উঠলো আর বলল, সিয়াম, তুই কিভাবে পারলি আমাদেরকে এভাবে কষ্ট দিতে? বলে যেতে পারতি আমাদের কি সমস্যা, আমরা সমাধান করে দিতাম সাধ্যমতে। সরি আম্মু আব্বু, আমার ভুল হয়ে গেছিল। তাই কি থেকে কি করছিলাম খেয়াল নেই। তোমাদের কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত। প্লিজ আমাকে মাফ করে দাও। হ্যাঁ, ভিতরে আয়। তোকে তো সেই আগেই মাফ করে দিয়েছে। আর কয়েকদিন হলো তোকে নিজের হাতে খাওয়াই না, আজকে তোকে আবার নিজের হাতে খাওয়াবো নে। পাশ থেকে আপু বলল, আম্মু, মনে হয় ভুলে গেছে তার একটা মেয়ে আর একটা ছেলের বউ আছে। আরে না, ঘুরতে যাব কেন? তোরা ভাই, তোদেরও কেউ খাইয়ে দিচ্ছে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমার সবাই আব্বু হাজির। এসে আমাদেরকে দেখার আগে বলল, আর শুনছো সুমার আম্মু, ছেলের বিয়ের পাকা করে আসলাম। এখন ছেলের বউ আসলেই বিয়েটা দিয়ে দিব। বলো কি, ছেলে তো এসেই। আমার বিয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আমি আসতেছিলাম তখন লামিয়া পানি দিল। আমি বললাম, আমি এখনই বিয়ে করতে পারবো না। আমার চাকরি নাই, কিছু না। আমি বিয়ে করে খাওয়াবো কি? কে বলেছে তোর চাকরি নেই? সব জানি আমরা, লামিয়া আমাদের সব বলেছে। আমি আর কিছু বলতে পারলাম না। আমি লামির দিকে তাকালাম, দেখে হাসছে। তখন আব্বু আমাকে বলল, তুই কতদিন ধরে এই চাকরি করিস আর আমাদেরকে জানাস নাই কেন? আসলে আব্বু, আমি যখন কলেজে উঠি ফার্স্ট ইয়ারে, যখন আমার আবার ফেল করি, তখন আমি এখানে যোগ দিই। ফার্স্ট ইয়ারে ফেল করার কারণ হচ্ছে এটা ট্রেনিং এর কারণেই আমার এই অবস্থা হয়েছিল। তবে এখন আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক। যাই হোক, এই মাসের 15 তারিখ তোদের বিয়ে, একদম পাকা করে এসেছি। আপনি যখন করেছেন তখন কি করার, বিয়ে করতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে এসে বিছানার উপর শুয়ে চোখ বন্ধ করছিলাম। একটু পর বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ করে তাকানোর সাথে সাথেই আমার চোখ দুটো দখল করে নিল। আমি কিছুই বলতে পারলাম না। ভালোভাবে তাকে দেখে এটা লামিয়া। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। আমি বললাম, এই তুমি সব কি করছো? আমার উপর যে লজ্জা করো না? এখনই তো দম বন্ধ হয়ে আসছিল। আমাদের এখনো বিয়ে হয়নি কিন্তু। ওরে আমার লজ্জাবতী জান, বিয়ে হয়নি তো কি হয়েছে, খুব শীঘ্রই হয়ে যাবে। এটা বলেই আমার পাশে শুয়ে পড়লো লামিয়া। আমিও ঘুমিয়ে পড়লাম। আজকে 7 তারিখ, আর মাত্র কিছুদিন বাকি আমাদের বিয়ের। আমি কল করে সকল বন্ধুদের জামিন দিলাম আর ভিডিও কল করলাম সিলেটের স্বামীর কাছে। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম এবং আমাদের ব্যাপারে বললাম। আঙ্কেল আন্টিও রাজি হয়েছে আসতে। পরদিন সবাই মিলে কেনাকাটা করতে গেলাম। সবকিছু রেডি করতে করতে আমাদের গায়ে হলুদের দিন চলে আসলো। সবাই মিলে আনন্দ করছিল। আমরা তার ব্যতিক্রম নই। লামিয়া আর আমি আলাদা বাসায় থাকলেও আমার ফোনে কথা বলছিলাম। ওইদিন লামিয়া বলে, তোমাকে দেখতে ইচ্ছা করছে। এখন এত রাতে যাইতে পারবো না, সকালে না দেখলে আমাকে। আচ্ছা তাহলে ভিডিও কল দিই। ঠিক আছে বললাম। এর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা সবাই সবকিছু রেডি করছি, সবাই ছোটাছুটি করছি। আমি আমাদের বিয়ে অনেক কাজ। সকাল সকালেই স্বামী আর তার পরিবার চলে আসলো। সবাইকে একটা রুম দেখিয়ে দিয়ে বললাম, অনেক দূর থেকে আসছেন, আপনারা একটু রেস্ট নেন, আমি সবকিছুর ব্যবস্থা করছি। বাবা ঠিক আছে। আম্মু আমাকে বললো সবার জন্য খাবার রেডি, সবাইকে ডাকতে। তারপর আমি সবাইকে ডাকলাম। আঙ্কেল আন্টি একটু ক্লান্ত, তাই তাদের খাবার আমি ঘরে পৌঁছে দিলাম। অবশ্য আমি চাইছিলাম আমাদের সাথেই খেলে খুশি হতাম, কিন্তু ওনারা বললো যে ঘরে দিয়ে যেতে। তারপর দুপুরবেলা আমরা চলে গেলাম। আমি ওদের বাসায়। লামিয়ার কাজিনেরা গেট ধরেছে। কোনো প্রকার কৃপণতা না করে গেটের টাকা মেটে চলে আসলাম ভেতরে। সবকিছু ঠিকঠাক। একটু পর কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে যাবেন। একটু পর কাজী সাহেব বেশি যথাযথ নিয়ম বিয়ে পড়িয়ে চলে গেলেন। আমরাও লামিয়াকে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। সকল বন্ধুরা আমি আড্ডা দিচ্ছিলাম। একটু পর আপু এসে বলে, এই সিএম, এখনো আড্ডা না দিয়ে ঘরে যা। ঠিক আছে আপু, যাচ্ছি। আমি আমার ঘরের দিকে রওনা দিলাম। ভয় করছিল, তাই বন্ধুরা আশ্বাস দিতে থাকলো কিছুই হবে না। আমার তাও ভয় করছে। আমার রুমের সামনে এসে দেখি মাইয়া আপু আর কিছু মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই বললো, ভাইয়া, আপনার বাসর ঘরটা সাজিয়ে দিয়েছি আমরা, এখন আমাদের টাকাটা দিয়ে যান। ভাইয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? কেউ না নিক, বাট আমি নিব। এখন 5,000 টাকা দেন। আচ্ছা, এখন আমার কাছে তো টাকা নাই, কালকে সকালে নিও। ভাইয়া, তা বললে তো হবে না, টাকা তো দিতেই হবে, নইলে বাসর ঘরে ঢুকতে দিব না। যত দেরি হবে
ভাবি তত্ত্ব রাগ করবে। কি আর করার, 4,000 টাকা আছে, নিয়ে নাও। তারপর টাকাগুলো দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে গিয়ে লামিকে বললাম উজু করে আসতে। লামিয়াও কোনো কিছু না বলে উজু করে আসলো। তারপর আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলাম। লামিয়া খাটে গিয়ে বসলো, আমি রুমের বাইরে গিয়ে খাবার নিয়ে আসলাম। তারপর দুজন মিলে খাবার খেলাম। তারপর লামিয়া গিয়ে বধূর সাথে বসে পড়লো খাটের মাঝখানে। আমি আস্তে আস্তে পাশে গিয়ে বসে ঘুমটা তুললাম। তারপর পকেট থেকে মোহরের যত টাকা ছিল সব পরিশোধ করলাম আর বললাম, এই যে তোমার মোহর। ইসলামে আছে মোহরের টাকা পরিশোধ ব্যতীত নিজের স্ত্রীকে স্পর্শ করা যাবে না। নিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, তুমি কিভাবে জানলে আমার অনেক ক্ষুধা পেয়েছিল? আরে বোকা, সারাদিন বিয়ের ঝামেলায় ভালোভাবে কিছু খেতে পারছো, তাই তো নিয়ে আসলাম খাবার। আচ্ছা, এখন তো সব কিছু শেষ, তাহলে শুরু হয়ে যাক। কি শুরু করব? আমার কিন্তু ভয় করছে। ভয় করবে কেন? আমি দেখছি, দাঁড়াও। লামি আমার ঠোঁট দখল করলো। আস্তে আস্তে আরো গভীর দিকে যাচ্ছিলাম। তারপর রুমের লাইট অফ হয়ে গেল। বাকিটা ইতিহাস বইয়ের 210 পৃষ্ঠায় পাবেন। এভাবে আমি পেয়ে গেলাম আপুর পুলিশ বান্ধবীকে।